উগ্রবাদী গোষ্ঠী, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা অবগত আছেন যে হিজবুত তাওহীদ সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মীয় সংস্কারমূলক ইসলামিক আন্দোলন। এই আন্দোলনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে যাবতীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ প্রচারের কাজ করছে। 1995 সালে উপমহাদেশের প্রখ্যাত পন্নী পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আন্দোলনটি প্রতিষ্ঠা করেন। যখন যে সরকার এসেছে সেই সরকারকেই আমরা আমাদের কার্যক্রমের ব্যাপারে অবগত করেছি। আদর্শ প্রচারের লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত 2 লক্ষাধিক জনসভা, সেমিনার, র্যালি, মানববন্ধন করেছি। শুরু থেকেই আন্দোলনের নীতিমালা একদম স্পষ্ট। 1, আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হব না। 2, কোনো প্রকার আইন ভঙ্গ করব না। অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না। 3, আমাদের উপার্জন করবেন এবং তা থেকে আন্দোলনের কাজে ব্যয় করবেন। 4, হিজবুত তাওহীদের সদস্য নয় এমন কারো থেকে কোনো অর্থ গ্রহণ করা হবে না। 5, আন্দোলনের কোনো গোপন কর্মকাণ্ড থাকবে না। শুরু থেকেই একদল উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী হিজবুত তাওহীদের নিকট আদর্শিকভাবে পরাজিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাদের বিরোধিতার কারণ আদর্শিক মতমাত্র। যেমন আমরা সর্বধর্মীয় সম্প্রীতির রূপরেখা তুলে ধরেছি। আমরা ধর্মের অপব্যবহার করে স্বার্থ হাসিল রোধ করতে চাই। আমরা পর্দার বিধানের বাড়াবাড়ি করে নারীকে অবরুদ্ধ রাখার প্রতিবাদ করি এবং শালীনতার সাথে নারী পুরুষ একত্রে কাজ করি। আমরা জঙ্গিবাদের ধর্মীয় অপব্যাখ্যার বিপরীতে সঠিক ব্যাখ্যা প্রচার করে থাকি। আমরা সুস্থ সংস্কৃতি ও শিল্প চর্চার পক্ষে ইসলামের ব্যাখ্যা তুলে ধরি। এক কথায় আমরা ইসলামকে একটি উদারনৈতিক জীবন ব্যবস্থা হিসেবে প্রমাণ করেছি, যা কট্টর গোষ্ঠীগুলোর বিরোধিতার কারণ। তাদের লাগাতার ষড়যন্ত্র ও হামলায় এ পর্যন্ত আমাদের 5 জন সদস্য শহীদ হয়েছেন। আমাদের শত শত ভাই বোন আহত হয়েছেন। 2001 সনে তারা আন্দোলনের প্রতিষ্ঠাতার পিতৃনিবাস করটিয়া জমিদার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ পর্যন্ত 4 বার তারা নোয়াখালীতে অবস্থিত আন্দোলনের বর্তমান ইমাম চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়ি ভাঙচুর ও ভূমিষ্ঠ করে। অন্যান্য সদস্যদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নির্মাণাধীন মসজিদ গুড়িয়ে দিয়েছে, এমনকি আন্দোলনের 2 জন সদস্যকে জবাই করে মরদেহ পুড়িয়ে দিয়েছে। 9 বছর হয়ে গেল এ হত্যাকাণ্ডের বিচার কার্য শুরু হয়নি। এভাবে আমাদের উপর সহস্রাধিক হামলার ঘটনা ঘটেছে। আইন হাতে তুলে না নিয়ে আমরা আইনের দ্বারস্থ হয়েছি, কিন্তু হামলাকারীরা ধর্মের মুখোশ পরে পার পেয়ে গেছে। সর্বশেষ গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেদিন সোনাইমুড়ি থানাও হামলা করা হয়েছে, তাতে 4 জন পুলিশ সহ 7 জন মানুষ নিহত হয়েছে। সেদিন স্থানীয় বাজারে বাজারে হামলা ও লুটপাট হয়েছে। সংঘাতময় এই পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে হিজবুত তাওহীদের আদর্শিক বিরোধী সেই উগ্রবাদী গোষ্ঠীটি আমাদের উপরে হামলা চালানোর পায়তারা করছে। গত 1 মাস থেকে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের উগ্র অনুসারীদের হামলা করার জন্য আহ্বান জানাচ্ছে এবং ধর্মীয় উন্মাদনার মব সৃষ্টি করে গণহত্যার ষড়যন্ত্র করছে। হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি পোর্টকরা গ্রামের পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলা অন্তর্গত বিপুল আশার বাজারের নিকটে আমাদের লোকজন বাসা ভাড়া করে থাকেন। অনেকে সেখানে মুদির দোকান করেন, রিক্সা, গ্যারেজ, পোশাক কারখানা, কৃষি খামার ইত্যাদিতে। তাদের সবার বাড়িতে লুটপাট চালিয়েছে ও আগুন দিয়েছে। তাদের গ্যারেজ, দোকান ইত্যাদি ভাঙচুর ও লুট করেছে। 50টি পরিবারের প্রায় 2 কোটি টাকার সম্পদ তারা লুট করে নিয়ে গেছে। তারা এখন সর্বশান্ত। তারা সেখানে 200 মানুষকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে তারা সেখানে সুবিধা করতে পারেনি। 9 আগস্ট পার্শ্ববর্তী শাহরপাড় গ্রামে হিজবুত তাওহীদের 30 একর ধানের জমির খড়ের গাদা তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। এরপরে গত 20 আগস্ট ভোর 4টায় লক্ষ্মীপুর শহরে অবস্থিত লক্ষ্মীপুর জেলা হিজবুত তাওহীদের শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজের বাড়িতে ভোর রাতে অগ্নিসংযোগ করা হয়। বাড়ির উপর তালাটি জেলা কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আগুন দেওয়ার আগে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয় যেন নারী, শিশু, বৃদ্ধ সহ সবাই পুড়ে মারা যায়। শেষ পর্যন্ত তারা জানালা ভেঙে বেরিয়ে এসে ডাক চিৎকার শুরু করলে আশেপাশের জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেদিন ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, 999, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, এমনকি সেনাবাহিনীর নিকটস্থ ক্যাম্পেও যোগাযোগ করে কোনো ফল পাওয়া যায়নি। একইভাবে আমাদের শেরপুর, জয়পুরহাট, পাবনা, পঞ্চগড়, কুষ্টিয়া, সুনামগঞ্জ সহ মোট 8টি কার্যালয়ে তারা হামলা ও ভাঙচুর চালিয়েছে।
2016 সালে হিজবুত তাওহীদের বর্তমান ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত তার নিজ বাড়ির আঙিনায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় উগ্র গোষ্ঠীটি অপপ্রচার চালায় যে হিজবুত তাওহীদ খ্রিস্টান এবং তারা সেখানে মসজিদ নয় গির্জা বানাচ্ছে। এই গুজব তুলে দিয়ে তারা ধর্মান্ধ মানুষকে খ্রিস্টান মারো, গির্জা ভাঙো বলে উত্তেজিত করতে থাকে। উন্মত্ত সন্ত্রাসীরা সেদিন তার বাড়ি ঘর সহ অন্যান্য সদস্যদের বাড়ি ঘরও জ্বালিয়ে পুড়িয়ে দেয়, মসজিদটি ভেঙে গুড়িয়ে দেয়। এরপর মসজিদের নির্মাণ কাজে স্বেচ্ছাশ্রম দিতে আগত 2 তরুণ সদস্যকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করে, তাদের হাতের পায়ের রগ কাটে, চোখ তুলে ফেলে এবং দেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই হামলার পর হাল ছেড়ে না দিয়ে হিজবুত তাওহীদের ইমাম তার গ্রামের আর্থসামাজিক উন্নয়নের জন্য অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছে কয়েকটি গরুর খামার, মাছের তলা, মসজিদ কমপ্লেক্স, গার্মেন্টস ফ্যাক্টরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি। সেই প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক কর্মচারী মিলিয়ে প্রায় 1000-এর মতো সদস্য তাদের পরিবারের পরিজন নিয়ে ওই গ্রামেই বসবাস করছেন। বর্তমানে অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে আবারও উগ্রবাদীরা 2016 সালের মতো একটি তাণ্ডব ঘটিয়ে গণহত্যার ষড়যন্ত্র করছে। গত 7 সেপ্টেম্বর চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠীটি মাননীয় ইমামের বাড়ি থেকে মাত্র 50 গজ দূরত্বে অবস্থিত চাষিরহাট বাজারে বাদ জোহর একটি সমাবেশের ডাক দেয়। আগের রাত থেকে শুরু হয় ফেসবুকে হিজবুত তাওহীদের ইমামের বাড়িতে হামলার উস্কানি। হাজার হাজার আইডি থেকে হামলার অংশগ্রহণের জন্য লোক ডাকা হয়। আপনারা জানেন যে সারা দেশে একটার পর একটা মাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে তৌহিদি জনতার নামে গণহিংস্রতা বা মব সৃষ্টি করে হামলা করা হচ্ছে। তারই ধারাবাহিকতা হিজবুত তাওহীদের ইমামের বাড়ি, মসজিদ, উন্নয়ন প্রকল্পগুলো তারা লুটপাট ও ধ্বংস করতে উদ্যোগ দেয়। এজন্য তারা ত্রাণ বিতরণের বাহানায় সকাল থেকে সেখানে জড়ো হতে থাকে। তাদের দুরভিসন্ধি প্রশাসনকে অবগত করা হলে প্রশাসন পরিস্থিতি দ্রুত অনুধাবন করে তাদেরকে সোনাইমুড়ি থানায় সদরে সমাবেশ করতে বলে। সেখানে থেকে তারা 2 ঘন্টা ধরে হিজবুত তাওহীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় হুমকি, ধামকি, গালিগালাজ, অপপ্রচার ও আস্ফালন করতে থাকে। ত্রাণ নিয়ে কোনো কথাই বলা হয় নাই। বক্তব্যে তারা আলটিমেটাম দিয়েছে আগামী 15 তারিখের মধ্যে যদি হিজবুত তাওহীদকে নোয়াখালী থেকে উচ্ছেদ করা না হয় তাহলে তারা হামলা করবে, আগুন দিয়ে বাড়ি ঘর জ্বালিয়ে দিবে এবং জানমালের ক্ষতি সাধন করবে। এমনকি থানায় গিয়েও তারা হুমকি দিয়েছে যে থানা যদি আমাদের কোনো অভিযোগ নেয় তাহলে তারা থানা ধ্বংস করে দিবে। তারা আরও বলেছে তাদের কাছে এমন অস্ত্র আছে যে 10,000 লোকও যদি তাদের সাথে লড়াই করে তাহলে তাদের এক একজনের সাথে পারবে না। তাদের এসব বেআইনি হুমকিমূলক বক্তব্য তারা ফেসবুকে লাইভ সম্প্রচার করেছে। এমত অবস্থায় আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা বিষয়টি গুরুত্ব অনুধাবন করবেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে সকলের নিজ ধর্ম নিয়ে কথা বলার ও ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের হিজবুত তাওহীদের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। বিশেষ করে সোনাইমুড়িতে হিজবুত তাওহীদের মাননীয় ইমামের বাসগৃহকে কেন্দ্র করে একটি ধ্বংসযজ্ঞ চালানোর পায়তারা করা হচ্ছে। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। তাদের ফেসবুক পোস্ট থেকে কয়েকটি হুমকির স্ক্রিনশট গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দিলাম। আমাদের প্রেস রিলিজের সাথে রয়েছে এই হুমকির স্ক্রিনশটগুলো। এখন এই অবস্থায় আমাদের দাবি, 1, যারা বেআইনি সমাবেশে একত্রিত হয়ে হামলার হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। 2, উগ্রবাদীদের অনুসারী যারা ফেসবুকে হামলার হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 3, ঢাকার উত্তরাতে অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও হামলার হুমকি গত 1 মাস থেকে দেওয়া হচ্ছে এবং উগ্রবাদীরা স্থানীয়ভাবে অপপ্রচার ও উস্কানি অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, সাম্প্রতিক সময়ে নোয়াখালী সহ সারা বাংলাদেশে আমাদের উপরে যতগুলো হামলা হয়েছে সেসব হামলার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আমরা গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে দিতে চাই, হিজবুত তাওহীদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম সারা দেশে একজন সুপরিচিত স্বনামধন্য ব্যক্তিত্ব। সারা দেশে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। তার বাড়িতে হামলা হলে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। 2016 সালে আমাদের মাননীয় ইমামের বাড়িতে হামলা চালানোর আগেই আমরা স্থানীয় ষড়যন্ত্রের বিষয়ে প্রশাসনকে অবহিত করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। তার পরিণাম কি হয়েছে সেটা উপরে বলে এসেছি। আবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। হিজবুত তাওহীদ মানবতার কল্যাণে, দেশের কল্যাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। হিজবুত তাওহীদ ক্ষুদ্র স্বার্থের জন্য কাজ করে না।
জাতিকে সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আদর্শ চেতনা অনিবার্য, সেটা হিজবুত তাওহীদের কাছে রয়েছে। সেটাই আমরা জাতির সামনে প্রস্তাব করছি। আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই, বিগত 30 বছরে হিজবুত তাওহীদের কোনো বেআইনি কর্মকাণ্ডের রেকর্ড নেই। তাই এমন একটি নির্দোষ নিরপরাধ আন্দোলনের সদস্যদের জানমাল উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর আক্রোশ থেকে রক্ষা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই হচ্ছে আমাদের লিখিত বক্তব্য। এ পর্যায়ে আমাদের আজকের হিজবুত তাওহীদ আন্দোলনের মুখপাত্র জনাব বশির রহমান, তিনি এই সার্বিক বিষয়ে মূল আলোচনা করবেন। সাংবাদিক বন্ধুরা, বর্তমান হিজবুত তাওহীদের উপরে কি চলছে আমরা লিখিত বক্তব্য সেটা বললাম। আমি খুব সংক্ষিপ্তভাবে শুধু বাংলাদেশের পরিস্থিতি কি এটা আপনারা জানেন, গত কয়েকদিন আগে খুলনাতে কি হয়েছে আপনারা জানেন, এবং প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে একটি উগ্রবাদী শ্রেণী আজকে মাজারে হামলা করছে, আর এক দরবারে হামলা করছে, বিভিন্ন জায়গায় হামলা করছে। এই যে উগ্রবাদী শ্রেণীটি, তাদের উগ্রবাদের যে রূপ আমরা দেখতে পাচ্ছি, যদি এই রূপটি তা আমরা বিস্তার করতে দেই, তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেই, তাহলে কিন্তু একটা তৃতীয় পক্ষ এর সুযোগ গ্রহণ করবে। আমরা দেখেছি আফগানিস্তানে কি হয়েছে, আমরা দেখেছি ইরাকে কি হয়েছে, আমরা দেখেছি সিরিয়াতে কি হয়েছে। সেখানে কিন্তু এভাবে উগ্রবাদকে উস্কে দিয়ে সাম্রাজ্যবাদীরা তাদের ফায়দা হাসিল করেছে। আজকে আমাদের উপরে যে হুমকি চলছে, তারা আলটিমেটাম দিয়েছে যে 15 তারিখের মধ্যে আমাদেরকে উচ্ছেদ করে দেবে, আমাদের জমি থেকে, আমাদের জন্মস্থান থেকে, আমাদের সম্পদ থেকে তারা আমাদেরকে উচ্ছেদ করে দিবে, আলটিমেটাম দিয়েছে। থানা যদি মামলা নেয় তাহলে থানা আক্রমণ করবে তারা, এরকম ঘোষণা তারা দিয়েছে। তো এই অবস্থায় আমাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছে, এদেশের জ্ঞানী গুণী সচেতন মহল যারা রয়েছেন, বিজ্ঞজন যারা রয়েছেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, বর্তমান ক্ষমতায় যে সরকার রয়েছে, তাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাচ্ছি, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের বাড়ি ঘর রক্ষা করার অধিকার আমাদের রয়েছে না? আমাদের রয়েছে। এই অধিকার একজন মানুষ হিসেবে আমার অধিকার, এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের অধিকার, এবং এই অধিকার পৃথিবীর প্রত্যেকটা সংবিধানে প্রত্যেকটা দেশেই দেওয়া হয়েছে। আমাদের উপরে যদি এইভাবে উচ্ছেদ করে দেওয়ার হামলা তারা করে, তাহলে আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের জায়গা জমি বাড়িঘর রক্ষা করব, অথবা সেখানে আমরা মরব। এটা যদি হয়, তারা সেখানে, আপনারা দেখেছেন, তারা বলেছে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রপাতি রয়েছে, তারা 60 জন দিয়ে আমাদের 10,000 হিজবুত তাওহীদকে তারা হত্যা করতে পারে, এরকম অস্ত্র রয়েছে। এই কথা বলার পরও কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ গ্রহণ করেনি। আজকে 10 তারিখ, গত 7 তারিখে তারা হুমকি দিয়েছে, আর 5 দিন রয়েছে তাদের আলটিমেটামে। তারা যদি এটা করে, তাহলে আমরাও কিন্তু ছাড়বো না। আমরাও আমাদের জীবন এবং সম্পদ রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। আজকে আমরা যদি হিজবুত তাওহীদের, আজকে হিজবুত তাওহীদ কোনো ছোট সংগঠন নয়, বাংলাদেশে হিজবুত তাওহীদ এখন একটা ভয়েস, লক্ষ লক্ষ অনুসারী রয়েছে হিজবুত তাওহীদের। তারা যদি তাদের বাড়ি ঘর রক্ষার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সেখানে কি পরিস্থিতি হবে সেটা আজকে বিবেচনা করতে হবে। আর সেটা যদি সেখানে ঘটে, 2016 সালে তারা হামলা করেছে,
সারাদিন পর্যন্ত আমাদের দেশের অনেক মিডিয়াগুলো লাইভ করেছে, আন্তর্জাতিক মিডিয়াতে সেখানে এগুলো দেখানো হয়েছে। তারা তাদের এই হামলার পরিপ্রেক্ষিতে যদি আমরা আমাদের জীবন সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করি, আমরা শপথ নিয়েছি হয় আমরা আমাদের জীবন সম্পদ রক্ষা করব, নইলে আমরা সেখানে মৃত্যুবরণ করব। তো সেটা যদি সেখানে হয় তাহলে আন্তর্জাতিক মহলে খুব ভালো সংবাদ যাবে না। এই উগ্রবাদীর উত্থান একটি তৃতীয় শক্তিকে কিন্তু লাভবান করবে। সুতরাং আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ভয়েসকে রাইজ করুন। এই উগ্রবাদের বিরুদ্ধে আপনারা সচেতন হন, এই উগ্রবাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমাদের এই দেশটাকে জঙ্গি তালিবানি রাষ্ট্র করতে আপনারা দিবেন না। সবাই সচেতন হন, নইলে কিন্তু সবার এই দেশের প্রতিটি মানুষকে ফল ভোগ করতে হবে, যেটা আমরা দেখেছি প্রতিটি মানুষকে ফল ভোগ করতে হবে। সুতরাং আপনারা সচেতন হন, এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই জঙ্গিবাদীরা, এই উগ্রবাদীরা সংখ্যায় কিন্তু বেশি না, তাদের সংখ্যা খুবই সামান্য। তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হই, এদেরকে রুখে দেওয়া খুব সম্ভব, এবং তাদের রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি এই উগ্রবাদ শ্রেণীকে আমরা বাংলাদেশে মাথা তুলতে দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবন সম্পদ দিয়ে এই উগ্রবাদের বিরুদ্ধে গত 28টি বছর কাজ করে যাচ্ছি। অবিশ্রান্তভাবে তারা আমাদের বিরোধিতা করে যাচ্ছে। আমাদের মাননীয় বাড়িতে 4বার হামলা করেছে। এবার কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জীবন এবং সম্পদ আমরা রক্ষা করব, আর সেটা করলে সেখানে কি পরিস্থিতি হবে সেটাই আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি। আপনারা এটা হতে দেন না। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে আপনারা দ্রুত সেখানে ব্যবস্থা গ্রহণ করুন। গত 7 তারিখে তারা ডিক্লেয়ার দিয়েছে তাদের হাতে অত্যাধুনিক যন্ত্র অস্ত্রপাতি আছে, কিন্তু আজ পর্যন্ত তাদের হাত থেকে সেই অস্ত্র উদ্ধার করা হয়নি। তারা যদি সেই অস্ত্র দিয়ে সেখানে আমাদের উপরে হামলা করে, আমরা আত্মরক্ষা করি, তাহলে সেখানে একটা যুদ্ধ অবস্থার সৃষ্টি হবে। আন্তর্জাতিক মহলে খুব খারাপ একটা সংবাদ যাবে আমাদের দেশ সম্পর্কে। আমাদের এই ছাত্র আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন, আজকে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে দেশ গড়ার কাজ শুরু করেছেন সেটা ব্যাহত হবে। এই জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন, না হলে পরে কিন্তু উগ্রবাদীদের দ্বারা আমাদের এই দেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হবে, এবং তার ফল কিন্তু খুব বেশি ভালো হবে না। আন্তর্জাতিকভাবে সেটা তার ফল ভালো হবে না। এজন্য আমি সাংবাদিক বন্ধুদেরকে আবার অনুরোধ করছি, আপনারা আসুন এই উগ্রবাদের বিরুদ্ধে আসুন, আমরা রুখে দাঁড়াই, প্রত্যেকটা মানুষকে আমরা সচেতন করি। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে বলবো, আপনারা এই উগ্রবাদকে আশ্রয় প্রশ্রয় দেবেন না। তারা অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের এই দেশটাকে যেন উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেই জন্য আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আমি সবাইকে বিনীত অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। প্রশ্ন করা যাবে কি? জি, এই যে আপনারা বলছেন আপনাদের উপর হামলা করছে বা করার আরো তারা কি বলছে, তো কারা এদের আসলে চিহ্নিত করা গিয়েছে কিনা? তারা এই যে ভিডিও দেখলেন আপনারা, ভিডিওতে তো পরিষ্কার, এটা ভিডিওতে হ্যাঁ নামগুলো ওইখানে যারা উপস্থিত ছিল নামগুলো আছে না, কাগজে আছে। তারা এই যে দেখেন আমাদের এই যে এখানে দেখেন আপনাদের সাথে যে কাগজ অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে না, ওইখানে দেখেন কিন্তু আছে এইখানে যারা কারা এখানে কিন্তু সমাবেশে উপস্থিত থাকবেন। মাওলানা মুফতি রিজওয়ান রফিকি, তারপরে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তারপরে মাওলানা আবুল বাসেদ খান সিরাজি, কেন্দ্রীয় আরো অনেক ওলামা একরাম উপস্থিত থাকবেন। এবং ওই দিনের সারাদিনে যে তারা আমাদের উপরে হুমকি দিয়ে যে বক্তব্যগুলো রেখেছে, সমস্ত বক্তব্য তারা লাইভ করেছে, তার পুরো বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে। তারা কে কি কথা বলেছে, তারা প্রত্যেকটি কথা বেআইনি বলেছে, প্রত্যেকটি কথা বেআইনি বলেছে। তাদের কাছে কোনো আইন নাই, তাদের কাছে কোনো আইন নাই, দেশের সংবিধান নাই। তারা দেশের রাষ্ট্র, দেশের সরকার আছে বলে তাদের কথায় মনে হয় না। এইভাবে যদি তারা দেশের সরকার, দেশের আইন পরিস্থিতিকে অবজ্ঞা করতে থাকে, তাহলে দেশের পরিণতি কি হবে? আপনি কেউ ঘরে ঘুমাতে পারবো না। আজকে আমার উপরে আক্রমণ আসছে, কালকে আপনার ঘরে আক্রমণ যাবে, আমরা দেখেছি।
সুতরাং সচেতন হতে হবে আমাদের প্রত্যেককে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। একটি উগ্রবাদ শ্রেণীর হাতে আমরা আমাদের দেশকে ছেড়ে দিতে পারি না। তাদের সংখ্যা খুব কম, তাদেরকে মোকাবেলা করার যে আদর্শ দরকার সেই আদর্শ আমাদের কাছে আছে। কেন তারা আপনাদের প্রতি ক্ষিপ্ত? তাদের মতের সাথে আমাদের ভিন্ন মত বাংলাদেশে থাকতে পারে না, ভিন্ন মত থাকতে পারে না। ভিন্ন মতের মানুষ এদেশে থাকবে, এটা এদেশের সাংবিধানিক অধিকার নাকি? তাদের কথা হলো, কোরআনে কিন্তু কোথাও দাড়ির কথা নেই, আছে কোরআনে কোথাও দাড়ির কথা নেই। আমি দাড়ি রেখেছি, ছোট দাড়ি রেখেছি, তাদের কথা হলো ছোট রাখিদের দাড়ি। তাদের মত মতো, তাদের সুবিধা মতো তারা যতটুকু বলবে ওই পরিমাণ দাড়ি রাখতে হবে, অথচ কোরআনে কোথাও দাড়ির কথা বলা নাই। তারা বলছে নারীদেরকে বাক্সবন্দি করে রাখতে হবে, ঘর বন্দি করে রাখতে হবে। সমাজের, রাষ্ট্রের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীরা অংশগ্রহণ করতে পারবে না, মসজিদে যেতে পারবে না, জুম্মায় যেতে পারবে না। আমরা বলছি না, পর্দার সাথে, শালীনতার সাথে তারা যে কোনো কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে। এই তাদের সাথে আমাদের মতভেদ। এখন আমার মত আমি প্রকাশ করতে পারবো না, আমার মত প্রকাশ করতে না দিলে সেটাই তো স্বৈরাচারী নাকি? তো তারা শুধু এই কারণে আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে, অন্য কোনো কারণ নাই, শুধু একটু আদর্শিক একটু মত ভিন্নতা। আচ্ছা, একটা বিষয়, আপনারা যে বললেন আপনাদেরকে হুমকি দিয়েছে, আপনাদের প্রাণে মারার হুমকি দিয়েছে এবং আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে আগামী 15 তারিখে। এটা বলার পরে আপনারা কি সেখানে থানায় যান নাই, সেখানে অভিযোগ দেন নাই এবং প্রশাসনকে আদৌ অবগত করেছেন কিনা? আপনারা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনারা যেহেতু চিহ্নিত করেছেন যারা যারা বলেছে, জি, আমরা সেনাবাহিনীকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, ডিসিকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, অর্থাৎ প্রশাসনের এমন কোনো কর্তা ব্যক্তি নাই সংশ্লিষ্ট যাদেরকে আমরা জানি, প্রত্যেককেই জানিয়েছি। 2016 সালেও আমরা লিখিত দিয়েছিলাম, 2016 সালেও আমরা লিখিত দিয়েছি, থানার সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি, তারপরও কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। এবার যদি ঘটে তাহলে কিন্তু চিত্র অন্যরকম হবে। আমরা কিন্তু ভাই এবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা বারবার আমাদের জীবন দেব, বারবার আমাদের সম্পত্তির ক্ষতি করে যাবে। আমার কি আইনি অধিকার নাই? মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার কি আমার নাই? হয় আমরা এবার বাঁচবো আমার অধিকার নিয়ে, অথবা আমরা মৃত্যুবরণ করবো। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর সেটা যদি হয় তাহলে ভালো মেসেজ যাবে না, ভালো মেসেজ যাবে না। প্রশাসনকে কোনো আশ্বাস দিয়েছে কিনা এইবার আসলে অভিযোগ করার পরে? প্রশাসন তো আশ্বাস দেয়, গতবারও দিয়েছিল, কিন্তু কার্যত 7 তারিখে তারা ঘোষণা দিয়েছে। 7 তারিখে তারা ঘোষণা দিয়েছে, প্রকাশ্য জনসভায় লাইভ করেছে। তারা বলেছে তাদের কাছে 60 জন অস্ত্রধারী লোক আছে, এই 60 জন লোক হিজবুত তৌহিদের 7 তারিখে তারা এই হুমকি দিয়েছে। আজকে 10 তারিখ, আজ পর্যন্ত তাদের ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। 2016 সালে যেমন নেওয়া হয়নি, এখনো পর্যন্ত আমরা কিন্তু কার্যত কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমরা আশঙ্কা করছি 15 তারিখে তারা আলটিমেটাম দিয়েছে, আজ পর্যন্ত আমরা কিন্তু কার্যকরী কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। যার জন্যই তো আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। যদি তারা কোনো কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতো তাহলে তো আজকে আমাদের এই সংবাদ সম্মেলন করে সবাইকে জানানোর প্রয়োজন হতো না, আমরা আশ্বস্ত হতে পারতাম। এই জন্য আমি সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আবারও সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত হস্তক্ষেপ করুন। আমরা গত 28 বছর যাবৎ একটি অপরাধও করিনি, কোনো একটি অপরাধ করিনি, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। সুতরাং আমরাও সেটা করতে চাই না। দেশে আইন আছে, দেশে সরকার আছে, তারা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।